মেঘে ঢাকা পাহাড়, পাইন বনের সুবাস আর এক রাস শান্তি। ঋষভের সেই জাদুকরী সকাল কি এখনো মনে আছে আপনাদের? যদি এখনো ঋষভ ট্যুরের পার্ট 1 পর্বটা না দেখে থাকেন, তাহলে আমার একান্ত অনুরোধ, আগে সেই ভিডিওটা একবার দেখে নিন, কারণ আমাদের এই পাহাড়ি সফরের গল্প শুরু হয়েছে সেখান থেকেই। আমার ওই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর ফিরে এসে এই পর্বটা দেখলে পুরো জার্নিটা আরো সুন্দরভাবে অনুভব করতে পারবেন। আজকের পর্বে কোনো তাড়াহুড়ো নেই একের পর এক দর্শনীয় স্থান ঘোরার ব্যস্ততা। আজ শুধু ধীরে ধীরে হেঁটে অনুভব করব ঋষভের প্রকৃত সৌন্দর্য। মেঘে হারিয়ে যাওয়া পাহাড়ি পথ, পাইন বনের নীরবতা, চারপাশে ছড়িয়ে থাকা সবুজের মায়া আর পাহাড়ি হাওয়ার সেই নির্মল স্পর্শ, যে অনুভূতিগুলো হয়তো ক্যামেরায় পুরোটা ধরা যায় না, কিন্তু একবার দেখলে মন ছুঁয়ে যায়। আর দিনের শেষে থাকছে পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে পড়া এক অপূর্ব সূর্যাস্ত। তারপর সেই সৌন্দর্যকে সঙ্গে নিয়েই আমরা রওনা দেবো আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং এর উদ্দেশ্যে। তাহলে আর অপেক্ষা কেন, চলুন আজ আবারও একসঙ্গে হাঁটি মেঘের পথে, হারিয়ে যাই পাহাড়ের নীরবতায় আর উপভোগ করি ঋষভের প্রতিটি সুন্দর মুহূর্ত। আর আমাদের প্রিয় দার্জিলিং তো রয়েছেই। আমি দেবরাজ আর আপনারা দেখছেন বেঙ্গল রাইডার। চলুন শুরু করা যাক ঋষভ পার্ট 2। এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে এই 8 নম্বর হচ্ছে আমাদের রুম, আর পাশে আমার মেয়েরা থাকছে, আমার মেয়ে আর আমার ছোট শালি, ও থাকছে এই পরের রুমটা। এই যে এই 5 নম্বরে ওরা থাকছে। এই রুমটা অনেক বেশি ভালো। এখানে 3টে বেড দেওয়া আছে, মানে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে 3 জন, একটা ছোট বাচ্চা থাকলে আরামসে সে সেখানে শুতে পারবে। আর এখানে একটা কুইন সাইজ বেড আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। এখানে 2 জন আরামসে শুতে পারবেন। এখানে একটা সুন্দর জানলা দেওয়া আছে, এখানেও ওরকম একই কেটলি দেওয়া হয়েছে, চা কফি সেই সব দেওয়া রয়েছে এখানে। ওদিকেও একটা বেড সাইড টেবিল দেওয়া হয়েছে। বাথরুমটা একই, একটা কমোড, এখানে শ্যাম্পু আর সোপের কন্টেনার দেওয়া হয়েছে, এটা এখন এই জায়গাতেই এখন দেখছি। বেসিন, একটা ছোট আয়না, এখানেও গিজার আছে, ডেস্কি রয়েছে, আর এখানে একটা উপরে শাওয়ার দেওয়া হয়েছে, আর নিচে বাকেট দেওয়া আছে। এই হলো আমাদের রুম, বেশ ভালো। আপনাদের এই রুমটাকে মানে এই রুমটা দেখে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আগে গিজার লাইনটা অফ করে দিই, আননেসেসারি চলছে। যাই হোক, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের আমাদের এই রুমগুলো কিরকম লাগলো। আর এই রিসর্টে যদি আপনার বা এই হোটেলে যদি আপনারা আসতে চান, আমি ডেসক্রিপশন বক্সে বা এই নিচে আমাদের স্ক্রিনের নিচে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কল করে এখানে আপনারা আসতে পারেন। এছাড়া মেক মাই ট্রিপ থেকে বুক করেও আসতে পারেন। একটু স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, এবার লাঞ্চ করতে যাব। তবে একটা জিনিস বলি, এই ঘরটায় আমার এত ভাল লাগছে থাকতে, কারণ এই ঘরটার ইউএসপিটাই আলাদা। কি সেই ইউএসপি দেখাচ্ছি দাঁড়ান। এই ঘরটায় থাকার জন্য আমার মনে হচ্ছে আমার ঘর থেকে বেরোনোর দরকার নেই। এই সামনে মেঘ রয়েছে, না হলে এখান থেকে বসেই আপনি ঘরে বসেই এই যে বিছানায় বসে আপনি দেখতে পারবেন, যদি আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘা। এই হলো এই ঘরের ইউএসপি। অনেকে পয়সা খরচা করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় না, মানে ওই দার্জিলিংয়ে গিয়ে আপনার টাইগার হিলে গিয়ে ঠিক মতো হয়তো সানরাইজ দেখতে পারেন। আপনি এখান থেকে বসে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা, ঘরে বসে ঘরে শুয়ে। তার জন্য আপনার 1000 টাকা খরচা করতে হবে না টাইগার হিলে যাওয়ার জন্য। চলুন লাঞ্চ করা যাক, উপরে লাঞ্চ রেডি হয়ে আছে। আমাদের লাঞ্চ চলে এসছে, সাদা ভাত, শাকা পাঁপড়, স্যালাড, এটা আলু ভাজা, চিকেন আর ডাল।
সব খাবার বেশ গরম গরম। চলুন খাওয়া শুরু করা যাক। আমি যে রুমগুলো আপনাদের দেখালাম সেই রুমগুলোর ভাড়া হচ্ছে প্রতিদিন 1200 টাকা। যদিও এই ভাড়ার মধ্যে খাবার কিন্তু ইনক্লুড ছিল না, তবে এদের সার্ভিস নিয়ে আমরা খুবই স্যাটিসফাইড। খাবারের জন্য আলাদা করে কোনো ঝামেলায় পড়তে হয়নি। আমরা এখানে আসার আগে শুধু ওনাদের ফোন করে আমাদের পছন্দ মতো রান্নার কথা বলে দিয়েছিলাম, আর ওনারাও ঠিক সেইভাবে চমৎকার খাবার তৈরি করে দিয়েছিলেন আমাদের জন্য। আমরা এখানে লাঞ্চ, বিকেলে চা কফি ও 1 কেজি স্পেশাল বারবিকিউ চিকেন এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট এবং চা কফি খেয়েছিলাম। 4 জন মিলে আমাদের এখানে খরচা হয়েছিল খাবারের জন্য প্রায় 2000 টাকা। আর আপনাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে। এই রিসর্টে যদি বুকিং করার সময় বা কথা বলার সময় আমার এই নিচে দেওয়া কোডটি ব্যবহার করেন, তাহলে আপনারা একদম সোজা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। কম খরচে দারুণ থাকা এবং ঘরের মতো স্বাদের খাবার সব মিলিয়ে ইয়ানকি ভিলেজ রিসর্টে আমাদের অভিজ্ঞতা ছিল সত্যি অসাধারণ। মিষ্টি একটা রোদ আমার গায়ে পড়ছে, বেশ ভালো লাগছে। যাই হোক, এখানকার খাবার কিন্তু অসাধারণ। চিকেন কষাটা আমার দারুণ লেগেছে। 280 টাকা নিল মিল চিকেন থালি। আর যেমন আলু ভাজা, তেমন ডাল, তেমন ভাত, প্রত্যেকটা খাবার অনবদ্য ছিল। একটা ভালো হোমস্টে থাকতে গেলে কি কি চাই? একটা ভালো ঘর, সেটা এখানে আছে। পাহাড়ে ঘুরতে গেলে এমন একটা ঘর চাই যেখান থেকে সামনে থেকে পাহাড় দেখা যায়, সেটাও এখানে আছে। সারাদিন থাকার জন্য ভালো খাবার চাই, সেটাও এখানে আছে। যে কোনো অসুবিধার জন্য স্টাফদের অ্যাটেনশন, সেটাও আছে। সব সময় হাসি মুখে আপনাদের পাশে এসে দাঁড়াবে। এখানে এখন যে দেখাশোনা করছে তার নাম আদিত্যর সঙ্গে কথা বললাম, খুব ভালো ছেলে। আমি নাম্বার দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করে এই হোটেলে আসবে। রিসর্টের বিকেল মানে জাস্ট ম্যাজিক। ঠান্ডা হাওয়া, চারপাশে সবুজ পাহাড় আর মাথার উপরে পরিষ্কার আকাশ। তবে অবস্থাটা একটু দেখুন, ভিউ পয়েন্টে তিল ধারণের জায়গা নেই। সবাই ব্যস্ত শুধু একটা পারফেক্ট ছবি তোলার জন্য। আমি ভাই অনেক চেষ্টা করেও নিজের মনের মতো কোনো ছবি তুলতে পারলাম না। ভাবলাম এই ভিড়ের মধ্যে ফালতু ধাক্কাধাক্কি করে লাভ নেই, অন্য কিছু প্ল্যান করা যাক। তাই প্ল্যান চেঞ্জ। সামনেই একটা ছোট্ট দোকান দেখলাম, সেখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস জুটিয়ে নিলাম। এরপর কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে বেরিয়ে পড়লাম রিসর্টের হোটেলের অলিগলি দেখতে। সত্যি বলছি, এখানে পাহাড়ি হোমস্টে আর কটেজ গুলোর ডিজাইন দেখলে মন জুড়িয়ে যায়। কাঠের বাড়ি আর তার সামনে সুন্দর সুন্দর ফুলের বাগান, মনে হয় এখানেই সারাদিন কাটিয়ে দিই। এখানে আসলে প্লাস্টিকের বটল কিন্তু যেখানে সেখানে ফেলবেন না। এখানে কিন্তু প্লাস্টিক বটল ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আছে। এই যে সামনে আই লাভ রিসর্ট লেখা আছে, তার থেকে একটু এগিয়ে আসলেই এখানে এই ডাস্টবিন। রিসর্ট ভিউ পয়েন্ট থেকে একটু নিচের দিকে নামলেই আপনাদের চোখে পড়বে এক মনোমুগ্ধকর জায়গা। এখানে এসে মনে হবে সময় যেন হঠাৎ করেই থমকে গেছে। এখানে বসেই আপনাদের অনেকটা সময় কেটে যাবে কেবল প্রকৃতির এই রূপ দেখতে দেখতে। ওই যে দূরে পাহাড়গুলোর উপর দিয়ে মেঘের আসা যাওয়া আর সূর্যের পরন্ত বেলার আলোর লুকোচুরি খেলা পুরো পরিবেশটাকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। আলোর এই পরিবর্তনের রং আপনার মনকে নিমেষেই এক অদ্ভুত শান্তি এনে দেয়, যা হয়তো শহরের যান্ত্রিকতার মাঝে কোনো দিন খুঁজে পাওয়া যায় না। আসলে শহরের কংক্রিটের খাঁচায় আমরা ভালো থাকার বা স্বাচ্ছন্দ্যে থাকার শত বাহানা খুঁজি, কিন্তু সেই কৃত্রিম সুখের হাত ধরেই যেন দিনে দিনে আমাদের মনে শান্তিটাই হারিয়ে যাচ্ছে। বাড়ছে যান্ত্রিকতা, কমছে ধৈর্য, আর মানুষের সঙ্গে মানুষের দূরত্ব যেন বেড়েই চলেছে। অথচ কি অদ্ভুত, তাই না? এই শহরের ক্লান্তি আর অশান্তি থেকে মুক্তি পেতেই আমরা বারবার ছুটে আসি পাহাড়ের কোলে। এখানে আসলে না পায়ে হেঁটে ঘুরবেন। পাহাড়ে এসে পায়ে হেঁটে ঘুরলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু বোঝা যায়, অনেক শব্দ শোনা যায় যেগুলো আপনি গাড়ি করে আসলে পাবেন না। যেমন ঝিঝি পোকার ডাক, যেমন পাখির ডাক, বিভিন্ন রকম পাখি, একরকম পাখি না। আপনি হয়তো চিনতে পারবেন না, কিন্তু আপনাকে মুগ্ধ করবে এই আওয়াজ। মাঝে মাঝে মনে হয় প্রকৃতির সামনে এসে দাঁড়ালে মানুষের সব শব্দ যেন ফুরিয়ে যায়, ঠিক যেমনটা এখন হচ্ছে। হোটেলের এই ছোট্ট বারান্দাটা থেকে মনে হচ্ছে পুরো আকাশটা যেন আজ নিজেকেই নিজে রং করেছে। সারাদিনের ক্লান্তি, শহরের ব্যস্ততা সবকিছু যেন ওই দূর দিগন্তের লালচে আলোয় নিমেষেই ধুয়ে মুছে গেছে। সূর্যটা শুধু ডুবছে না, যেন একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের বলে যাচ্ছে, আজ যা শেষ হলো কাল তা আবার আরো সুন্দর হয়ে ফিরবে। শহরের রাত আমরা সবাই দেখেছি, সেখানে আলো মানেই জ্যাম, হর্ন আর কোলাহল। কিন্তু ঋষভের এই পাহাড়ের কোনায় বসে রাতের রূপটা যেন একদম অন্যরকম। মনে হয় আকাশের তারারা সব খসে গিয়ে পাহাড়ের গায়ে লুকিয়ে বসে আছে। ওই দূরে উপত্যকার ঠিক ওপারে জলজল করা আলো ভরা শহরটাই গ্যাংটক। ওটা যেন রাতের বুকে জোনাকির মেলা।
এই নীরব রাতে হিমেল হাওয়ায় ভেসে আসা দূরের কোনো অজানার হাতছানি আর এই আলো আঁধারির খেলা, সব মিলিয়ে মনে হয় সময়টা যেন এখানেই থমকে গেছে। কিছু দূরত্ব শুধু মাইলের মাপে মায়াবী হয় না, কখনো কখনো তার চোখের শান্তি হয়ে ধরা দেয়। এই রাতের আকাশ আর দূরের পাহাড়ের আলোর গল্পটা আজীবন মনের কোণে থেকে যাবে। ঠান্ডাটা তো বেশ ভালোই আছে, মোটামুটি আজকে 16-17 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, আর আমরা তার মধ্যে এনজয় করছি। দেখুন কি, এরপর চিকেন আসবে, আমরা এখানে চিকেন কাবাব বানাবো, মানে বারবিকিউ করবো আর কি। এখানে কাঠ রাখা আছে, এই দিয়ে আমরা এখন এখানে ঠান্ডায় বেশ ভালোই এনজয় করছি। এই যে আমাদের চিকেন চলে এসছে, এখন ম্যারিনেট করে এখন এই বারবিকিউ করার জন্য এই আঁচের উপর দেওয়া হয়েছে, দেখা যাক কতক্ষণে হয়। আমরা 1 কিলো অর্ডার দিয়েছি, 1 কিলোর দাম হচ্ছে 1000 টাকা। পাহাড়ের এই কনকনে ঠান্ডা রাতে 1 কিলো ধোঁয়া ওঠা বারবিকিউ চিকেন ভাবলেই কেমন যেন একটা দারুণ এক্সাইটমেন্ট লাগে। আর স্বাদ, সে তো এক কথায় অসাধারণ, কোনো তুলনাই চলে না। তবে সত্যি বলতে আজকের এই সন্ধ্যাটা শুধু লোভনীয় খাবারের জন্য স্পেশাল নয়, এর চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে আছে এই মায়াবী রাতের আবহে। আড্ডা দিতে দিতে আমাদের সঙ্গে হঠাৎই যোগ দিলেন এই রিসর্টের ওনার আদিত্যদার 2 বন্ধু। পাহাড়ি আবহাওয়া, গরম বারবিকিউর সঙ্গে যোগ হলো একরাশ জমজমাট গল্প, টুরিস্টদের জীবন, পাহাড়ের ভেতরের গল্প আর কত অজানা তথ্য। আদিত্যদার বন্ধুদের মুখ থেকে সব শুনতে শুনতে কখন যে গভীর রাত হয়ে গেল টেরই পেলাম না। সুস্বাদু খাবার, এমন দারুণ আড্ডায় ঋষভের এই রাতটা আমার ডায়েরিতে এক অন্য মাত্রা যোগ করলো। রাতে ডিনারটাও অসাধারণ ছিল। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর তাড়াতাড়ি শুয়ে পড়বো, সকালবেলা উঠবো, উঠে সানরাইজটা যদি দেখা যায় চেষ্টা করব। মনে হয় না দেখতে পারবো বলে, তাও চেষ্টা করব, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখান থেকে পরিষ্কার দেখা যায়, তো সেটা দেখার চেষ্টা করবো। তাই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলাম ডিমের কারি আর রুটিগুলো ছোটো ছোটো আর বেশ মোটা, মানে একটা দুটো খেলেই মোটামুটি পেট ভরে যাবে এরকম। যাই হোক, এখন যাবো কালকের ব্রেকফাস্টে কী খাবো সেটা বলতে, দেখা যাক কী করে ওরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকে সকালে সানরাইজ দেখতে হবে, এই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো। এখন বাজে 10:30। তো আজকে এখন আর কিছু করার নেই, আমাদের কিছু সামান্য এডিট ছিল সেগুলো করলাম। নেটওয়ার্ক এখানে খুবই অবস্থা খারাপ, মানে এখানকার যারা হোমস্টের ওনার আছে তাদেরকে বলেও কোনো লাভ নেই, কারণ এখানকার ফাইবার অপটিক্যাল নেই, তো সেই জন্য এখানে মানে স্পিড খুবই স্লো। যাও, এখানে এখন শুয়ে পড়বে, সকালবেলা উঠে সানরাইজটা মানে আমাদের ঠিক জানলা থেকে খুললেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদি কালকে পরিষ্কার থাকে আকাশ, তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। তো এখন শুয়ে পড়ছি, গুড নাইট। গুড মর্নিং। আজ 31 মে, এখন বাজে 6টা। মোটামুটি ঠান্ডা, সেরকম একটা ঠান্ডা নেই যেরকম ভেবেছিলাম। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে না খুব একটা, কারণ আকাশে বেশ, তাও চলুন দেখাচ্ছি। জাস্ট আমাদের বিল্ডিংয়ের এপাশ থেকে সানরাইজ হচ্ছে, চলুন দেখা যাক। সকালে ঘুম থেকে উঠে শুধু একটা সাধারণ সানরাইজ দেখবো ভেবেছিলাম, কিন্তু মেঘলা এই আকাশটার বুক চিরে যে এভাবে কাঞ্চনজঙ্ঘা আমাদের জন্য লুকিয়ে বসে থাকবে, সেটা সত্যি আমার ধারণার বাইরে ছিল। মেঘে ঢাকা আকাশ ভেদ করে কাঞ্চনজঙ্ঘার এমন রূপ ভেসে উঠবে ভাবতেই পারিনি। সকালের এই স্নিগ্ধ আলোয় পাহাড়ের বুক চিরে উকি দেওয়া ওই বড় শুভ্র চূড়া সত্যি এক পরম শান্তির অনুভূতি এনে দিল। ঋষভে আজকে আমাদের শেষ দিন, মানে একদিনের জন্যই এসেছিলাম আর কি। বেসিক্যালি এখান থেকে এখন আমরা যাব দার্জিলিং। একটা নস্টালজিয়া কাজ করে, জানি ওখানে খুব ভিড়, ওখানে খুব জ্যাম, ওখানে খুব কনজাস্টেড, ওখানে খুব নোংরা, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ নেই, কিন্তু তারপরেও বাঙালির আবেগ তো, দার্জিলিং একটা আলাদাই আবেগ কাজ করে। তো যাই হোক, আমরা এখন বেরোবো কিছুক্ষণের মধ্যেই, ব্রেকফাস্ট করে একটু নিচে হাঁটতে যাওয়ার প্ল্যানিং আছে। 8:30টায় গাড়ি আসবে, এখন বোধ হয় 7:30 বা 7:20 বাজে, তো কিছুক্ষণ হাঁটাই যেতে পারে।
চলুন হোটেল থেকে বেরিয়ে আপনাদের নিচের দিকে একটু হেঁটে যাই। এখানে হেঁটে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে, আপনারাও আসলে হেঁটে ঘোরার চেষ্টা করবেন। চলুন যাওয়া যাক। আমরা তো এই সাইডটাতেই এসেছিলাম, আর এই হচ্ছে আমাদের রিসর্ট বা হোটেল যেটাই বলুন বা হোমস্টে। এখন এই দিকটা একটু হাঁটতে যাব, দেখবো নিচে কি আছে। চলুন যাওয়া যাক। এদিকে একটা উপরে একটা হোটেল আছে, এই দিকটা তো যারা স্টে করছে ওখানে তারা ওখান থেকে নেমে এদিকটা দিয়ে নিচে যেতে পারে, আর বা যাওয়ার জন্য ওদিকটা যেতে পারে। আমরা এদিকটা যাই। পাহাড়ে এসে না হাঁটবেন, তাহলে না অনেক কানেক্ট করতে পারবেন পাহাড়ের সঙ্গে। অনেক ধরনের পাখি রয়েছে এখানে, যারা বিশেষ করে পাখির ছবি তোলেন তাদের জন্য এটা স্বর্গরাজ্য। আমি সকাল থেকে অনেক পাখি দেখেছি খালি চোখে, মানে মোটামুটি 300-600 বা ইভেন 70-200 বা কোনো টেলিলেন্স আনলে এখানে কিন্তু বেশ ভালো পাখির ছবি তুলতে পারবেন সবাই। অবশ্য যারা পাখির ছবি তোলেন তারা হয়তো জানেন যে এখানে কি ধরনের লেন্স লাগে বা কি ধরনের ক্যামেরা লাগে, তারা তো জানেন, আমার থেকে ভালো জানেন। কিন্তু তাও আমার মনে হলো যে বলা একটা ইনফরমেশন দেওয়া আপনাদের, তাদেরকে জানলাম। সকাল থেকে প্রচুর পাখি, প্রচুর পাখি। ওই দেখুন আবার বলতে বলতে, অসাধারণ জায়গা। এই যে জলের ট্যাঙ্কিগুলো দেখছেন, এই ট্যাঙ্কিগুলো জল ভরতে এদের 2000 টাকা করে নেয়। এই 2000 লিটারের বোধহয় এক একটা ট্যাঙ্ক। এখানে জলের কিন্তু খুব অভাব, খুব বুঝে শুনে জল ইউজ করতে হয় এখানে। এই যে এখানে কতগুলো হোমস্টে আছে, চলুন দেখিয়ে দিই আপনাদের। GOGD রিসর্ট নেচার্স কটেজ। এই যে চলুন যাওয়া যাক। আমাদের ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর কফি, খেতে কিন্তু বেশ ছিল। এখানকার যিনি রান্না করেন তার নাম পূজন। প্রত্যেকটা খাবার অনবদ্য হয়েছিল, তাই শেষ বেলায় ওকে ধন্যবাদ না জানিয়ে আর পারলাম না। तो आप कब से हो यहाँ पे? मेरा तो अभी 3 महीना हुआ। 3 महीना हुआ है। अच्छा, यहाँ पे खाना बनाना तो मुझे बहुत अच्छा लगा जो आपने बनाया है। थैंक यू। तो यहाँ का रूम বেরিয়ে পড়লাম এসবকে বিদায় জানিয়ে। আরেকবার আসবো, বাইক নিয়ে আসবো, রাস্তাটা এত ভালো, বাইক নিয়ে আসার ইচ্ছা রইল। যাই হোক, আমি গাড়িতে করে উপরে উঠছি না, এইটুকু রাস্তা তো হেঁটেই ওঠা যায়। ওই আই লাভ এইসবের জায়গাটা গিয়ে তারপর আমি উঠবো। চলুন যাওয়া যাক। রাস্তাটার সামনে, রাস্তাটার কিরকম ভিউ দেখুন, অসম্ভব ভালো জায়গা। মানে আমার যেতে ইচ্ছা করছে না। মানে কলকাতা গিয়ে সেই জ্যামজট, সেই কংক্রিটের জঙ্গল, আর এখানকার যে জঙ্গল এটা হচ্ছে এইটা। কেন লোকে এখানে আসতে চায় বলুন তো? এই কারণে। হ্যাঁ, এখানে প্রপার ইন্টারনেট লাইন নেই, এখানে লাক্সারি লাইফ নেই, কিন্তু এখানে শান্তি আছে। গাড়িতে উঠে পড়লাম, এখন দার্জিলিং যাচ্ছি। খুব জ্যাম হচ্ছে শুনছি, তো আমরা বেরোলাম। মোটামুটি এখন বাজে হচ্ছে প্রায় 9:15 বেজে গেলো যেতে। যাই হোক, পৌঁছে যাই, আর রাস্তার পুরো জার্নিটা তো দেখাবই। চলুন যাওয়া যাক। এই রাস্তাটা নাথুলা ডোকলাম যাচ্ছিল, মানে ডোকলাম হয়তো আপনাদের মনে আছে, যেখানে চায়নার সঙ্গে আমাদের ঝামেলা হয়েছিল, ইন্ডিয়ান ফোর্সরা বাধা দিয়েছিল চাইনিজ সোলজারদের। তো এটা সেই জন্য রাস্তাটা আগে সরু ছিল রাস্তাটা, পরে এই রাস্তাটা চওড়া করা হয় ওই ডোকলাম ঝামেলার পরে। আমরা এখন কালিম্পং এ রয়েছি। এখানে কিন্তু মানে বেশ ভালো গরম লাগছে। আমি রিয়েলাইজ করছি কলকাতা এখন কত গরম হতে পারে। ঋষভে বেশ ঠান্ডা ছিল, জ্যাকেট পরতে হচ্ছে। এখানে জ্যাকেট ছেড়ে দিন, আমি ফুলাতা গেঞ্জি পরেছি, সোয়েট গেঞ্জি মতো, বেশ গরম লাগছে। দেখা যাক দার্জিলিং এ কিরকম টেম্পারেচার থাকে বা কিরকম ঠান্ডা। চলুন যাওয়া যাক।
এনজিপি থেকে যখন আপনারা দার্জিলিং এর দিকে যাবেন বা সিকিমের দিকে যাবেন, পথে একদিন আপনার সঙ্গে কিন্তু যাবে। সে যতই কঠিন রাস্তা হোক, রোদ্দুর হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, আপনি রিয়া সে আপনার সঙ্গে যাবে। কে বলুন? তিস্তা। আমরা এখন তিস্তা দিয়ে এই রাস্তা ধরেই দার্জিলিং পথে যাবো। আমরা একটা ব্রেক নিয়েছিলাম, এই ছোট দোকানটা এসেছিলাম খেতে। তো পেছনে দেখলাম এরকম চা বাগান, নিজেকে রেজিস্ট করতে পারলাম না, উঠে আসলাম। এই দেখুন কিছু কিছু জায়গায় ওপর থেকে ডাল ছেঁড়া হয়েছে। লোকজন এখান থেকে নেমে হয়েছে উপরে গিয়ে ছবি তুলছে। একদিকে পাহাড়, আর চলুন যাওয়া যাক দার্জিলিং, নাহলে অনেক জ্যাম হয়ে যাবে। সেই জন্য সবাই বলছে যে যেতে, নাহলে রাস্তা জ্যাম হয়ে গেলে পৌঁছে লেট হয়ে যাবে। তো আমাদের লাঞ্চ করার কথা আছে আজকে কেভেন্টাস, লোকে ব্রেকফাস্ট করে, আজকে আমরা লাঞ্চ করবো। চলুন যাওয়া যাক। এই যে আমরা যে জায়গাটায় লাস্ট ব্রেক নিলাম, সেই জায়গাটার নাম হচ্ছে পেশব। আপনারা যারা যারা পেশবে এসছে প্লিজ কমেন্ট করে জানাবেন কারা কারা এসছে। আমরা যখন লামাহাটা এসেছিলাম তখন আমরা এই লামাহাটার যে মেন গেটটা আছে, মানে এই পার্কে ঢোকার, এই উপরে যে পার্কটা আছে তার যে ঢোকার যে মেন গেট, তার উল্টো দিকে ছিল। দেখছি রাস্তায় যেতে যেতে যদি দেখতে পাই অবশ্যই আপনারা দেখাবো। ওই যে সামনে মেন গেটটা দেখা যাচ্ছে। দার্জিলিং এর সাইড সিনে কিন্তু এই লামাহাটাও পড়ে, মানে লামাহাটার এই পাইন ফরেস্টটা। এই যে সামনে চিপসের প্যাকেটগুলো দেখছেন, প্রয়োজন হচ্ছে কি, মানে আমাদের শহরে যেরকম ভাবে থাকে চিপসের প্যাকেটগুলো, তার থেকে বেশি পরিমাণে খোলা এখানে দেখুন, প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণে খোলা রয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এয়ার প্রেশারে এই যে চিপসের বা ওয়েফার্সের যে প্যাকেটগুলো হয় সেগুলো ফুলে যায়। এটা সব জায়গাতেই দেখা যায়, পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়। তো সমতলে কিন্তু এত খোলা থাকে, যেহেতু সমতল থেকে ওপরে এসে এগুলো বিক্রি হচ্ছে, সেই জন্য এগুলো এতটা ফুলে যায়। তার মানে বোঝার চেষ্টা করুন যে এয়ার প্রেশার আপনি যখন ওপরে উঠছেন তখন কতটা মারাত্মকভাবে আপনার শরীরে এফেক্ট হচ্ছে। আমরা এখন জোরবাংলোতে আছি। জোরবাংলো থেকে আমরা এখন দার্জিলিং এর দিকে যাচ্ছি। রাস্তাতেও প্রচুর জ্যাম, অনেকক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হচ্ছে। দেখুন গায়ে গায়ে পুরো গাড়ি, প্রচুর টুরিস্ট উপর থেকে নামছে। জোরবাংলোতে আছি, রাস্তা প্রচন্ড জ্যাম। আচ্ছা, এখান থেকে কিন্তু টাইগার হিল, জোরবাংলো থেকে টাইগার হিল বাদিকে আমরা ডান দিকে ঘুরে গেলাম, বাদিক থেকে সোজা যে রাস্তা উঠে গেছে সেটা দিয়ে আপনারা টাইগার হিল যেতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে ওয়েদার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো ক্লাউড, মেঘ পুরো ঢুকছে, পুরো দেখা যাচ্ছে স্পষ্ট। আমি যদি সুযোগ পাই দেখাবো। আর রাস্তার অবস্থা খুব খারাপ, সাইড দিয়ে টয় ট্রেনের ট্র্যাক গেছে, গাড়িগুলো আসছে, একদম জ্যাম। দেখুন অবশেষে আমরা এসে পৌঁছলাম ঘুম স্টেশনে। আর এই ঘুম স্টেশন সাধারণ কোনো স্টেশন নয়, কিন্তু এটা ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৪০৭ ফুট। এর ইতিহাসটাও ভীষণ পুরনো। 1881 সালে চালু হওয়া দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ আজ একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট। দার্জিলিং এ নেমে পড়েছি আমাদের 778 নিচের দিকে। এই যে দিকটা হচ্ছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার থেকে ঘুরে এসে এই রাস্তা দিয়ে নামবো। এখানে যে এই মসজিদটা আছে এর পাশ দিয়ে সোজা গিয়ে ডান হাতে আমাদের হাতে, বেশি না 230 মিটার মতো এটাই যাওয়া যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে ব্যাগটা আমার প্রবলেম করছে, এই যে ঝুলে গেছে, ঠিক করে নিই এটাকে।
আজকে সকাল সকাল বেরিয়ে যাব, আর কেভেন্টাসে আমার আসলেই খেতে ইচ্ছা করে। ভাবলাম আজকের লাঞ্চটা কেভেন্টাসেই করি, সেই জন্য যাচ্ছি। অলরেডি 2:30 বাজে, তাই না কেভেন্টাসে পাবো না, দেখতে যাই, যদি পাই ভালো, না পেলে অন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। চলুন যাওয়া যাক, এসে গেছি সামনে। এই রাস্তায় সোজা গিয়ে বাদিকে কেভেন্টাস। বাঙালি খাওয়ার জন্য এই হোটেল মহাকাল রেস্টুরেন্ট খুব ভালো। যারা বাঙালি খাবার খেতে চান তারা এসে এই হোটেল ট্রাই করতে পারেন। দার্জিলিং এই ট্যাক্সি স্ট্যান্ডের পরে এই ডান দিকে উঠে যাচ্ছে এমডি মার্গ, এটি সামনে কেভেন্টাস। এখানে কিন্তু কোনো রকম কোনো গাড়ি যায় না। আগে যখন ছোটো ছিলাম তখন ঘোড়ার গাড়ি যেত, কিন্তু এখন সেটাও যায় না। যে ওপরে কেভেন্টাস। এই বাদিকে রাস্তাটা যেটা সোজা উপরে যাচ্ছে সেটাই হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা। সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ দেখে আমরা চলে আসি গোর্খা রঙ্গমঞ্চ ভবনের সামনে যে মার্কেটটা আছে সেখান থেকে কিছু কেনাকাটি করে আমরা হোটেলে ফিরে আসি। এই যে আমাদের রুম 305, চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই যে ঢুকতেই প্রথমে এরকম একটা আলমারি দিয়েছে যেখানে আপনারা এই লাগেজ ফাগেজ রাখতে পারেন। আমরা অলরেডি লাগেজ রেখে দিয়েছি আমরা এখানে, তো লাগেজ রাখতে পারবেন। আর নিচে স্লিপার রাখার জায়গা আছে, এখানে স্লিপারও দিয়ে দিচ্ছে রাখার জন্য। এখানে এরকম একটা সুটকেস রাখার র্যাক দিয়েছে। আর ঘরে এখানে একটা দিয়েছে সিঙ্গেল বেড, আর এখানে আছে কিং সাইজ একটা বেড, আর এখানে দিয়েছে একটা সিঙ্গেল বেড। মানে আপনারা আসলে এই খাটে মোটামুটি 3 জন শুয়ে যেতে পারবেন। আর ওই আগের খাটটা সিঙ্গেল মোটামুটি 5 জন আপনারা এই ঘরটায় আরামসে স্টে করতে পারবেন। বেড সাইড একটা টেবিল দিয়েছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, মাথার উপর 2টো লাইট রয়েছে। এদিকে একটা আয়না দিয়েছে, এখানে একটা টেবিল দিয়েছে, এখানে প্লাগ পয়েন্ট আছে। যারা কম্পিউটারে নিয়ে আসবেন বা কোনো কাজ করতে চাইবেন, কম্পিউটার এখানে রেখে মানে ল্যাপটপ এখানে রেখে কাজ করতে পারবেন। আর এখানে একটা টিভি দেওয়া হয়েছে। সাধারণত আমাদের টিভি দেখার সময় হয় না, ঘুরতে আসলে সাধারণত কেউ সেভাবে টিভি দেখে না। তো এই হলো রুম। এখানে একটা বেশ স্পেসিয়াস। দার্জিলিংয়ের বুকে এরকম রুম চট করে পাওয়া যায় না। কত টাকা রেন্ট আমি সেটা বলছি। এবার আসুন বাথরুমটা দেখাই। এখানে একটা গিজার দিয়েছে, গিজার। এখানে কমোড রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, এখানে শাওয়ার জোন, ওপরে শাওয়ার রয়েছে, এখানে কল রয়েছে মনে হয়, না ওপর থেকে গিজারের লাইন আছে, গরম জল ওখান থেকে আসে। কিন্তু দার্জিলিংয়ে জলের সমস্যা, তো এখন গিজার কাজ করছে না। এখানে বাকেট, আর এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে ডেন্টাল কিট দিয়েছে।
এই হলো বাথরুম। তো আলটিমেটলি এই হলো রুম রিভিউ। কিরকম লাগলো রুমটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কিছুক্ষণ আগে মোমো খেয়েছি, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে 9টার মধ্যে রেস্টুরেন্ট বন্ধ করে দেয়, তার আগে ডিনার করে নিতে হবে। এখন 9টা 6 বাজে চলেছে ডিনার করতে নিচে রেস্টুরেন্টে। খাবার এসে গেছে, এটা হচ্ছে সিজলার চিকেন। চাইনিজ চিকেন পিৎজা। চাইনিজ চিকেন সিজলার এসছে এটা আমাদের। আর তার সঙ্গে আমি নিয়েছি চাইনিজ চিকেন সিজলার, আর তার সঙ্গে রাইস আর ফিশ কারি, ফিশ কালিয়া। চলুন খাওয়া যাক। গুড মর্নিং। আজকে 1 জুন, দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের চকবাজার থেকে গাড়িতে উঠে গেছি। 500 টাকা করে নিচ্ছে এখন সিজন টাইম, একটু ভাড়াটা বেশি রয়েছে, 350 টাকা, 250 টাকা, মানে 800 টাকা, 300 টাকা, 500 টাকা নিচ্ছে। আমাদের ট্রেন এসে গেছে, অনেক আগে এসে গেছে, মানে কনফিউজ হয়ে গেছিলাম যে এটাই কাঞ্চনকন্যা কিনা। যাই হোক, পরে ট্রেনের নাম্বার দেখে বুঝলাম হ্যাঁ এসে গেছে, মানে 7:50 আসার কথা, 7:26 এসে গেছে। তো এটাই হলো আমাদের ট্রেন। উঠবো এখন। আমাদের 3টে সিট কনফার্ম, তার মধ্যে একটা সিট এখন আর এসি, যাই না কি হবে। এই ভদ্রলোক আছেন ওই রামপুরহাট পর্যন্ত যাবেন। চলুন যাওয়া যাক। গুড মর্নিং। আজকে 2 জুন, আমরা জাস্ট কোরাপ স্টেশন ক্রস করলাম, আর কিছুক্ষণ পরে নেমে যাব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধু-বান্ধব এবং আত্মীয় সঙ্গে শেয়ার করে দেবেন। আর চ্যানেলের প্রথমবার এই ভিডিওটা দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আপনাদের সবাইকে ধন্যবাদ।